দুদিন পর বিরাট ভারতবর্ষ তোমাদেরই নামে জয়ধ্বনি দেবে। এসো এসো, একবার শেষ আলিঙ্গন করি, তারপর আমি চলি ঘুমন্ত ভারতের পথে, আর তোমরা চলো মৃত্যুর পথে। বিদায় বন্ধু। জয় ভারতবর্ষের জয়, জয় ভারতবর্ষের জয়। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। স্বাধীনতা দিবসে ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিনম্র শ্রদ্ধা জানায় গপ্প মিরে ঠেক। আর সেই শ্রদ্ধাঞ্জলি হিসেবেই গপ্প মিরে ঠেকে আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের গপ্প অবলম্বনে পঞ্চনদের তীরে প্রথম পর্ব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সময় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী। ভারতবর্ষে তখন বৈদিক হিন্দু ধর্মের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে বৌদ্ধ ধর্ম। পাঞ্জাবে তখন বীর ও সৎক্ষত্রিয় বলে মহারাজা পুরুর বিশেষ খ্যাতি। পূর্ব ভারতে অর্ধ আর্য নন্দবংশ রাজত্ব করছে। চন্দ্রগুপ্ত তখন যুবক। প্রাচ্য ও পাশ্চাত্যের যুদ্ধবিদ্যা শিখে তিনি শক্তি সঞ্চয় করছেন। ভারতবর্ষের সিংহাসনের দিকে তাঁর লোলুপ দৃষ্টি। এদিকে প্রতীচ্যের প্রধান নাট্যশালা তখন গ্রিসে। এই গ্রিকরাও ছিলেন উত্তর ভারতীয় হিন্দু ও পারসীদের মতো আর্য। তাঁদেরও পূর্বপুরুষরা এসেছিলেন শরণাতীত কাল পূর্বে মধ্য এশিয়ার আদি আর্য স্থান থেকে। অধিকাংশ ইউরোপে তখন অসভ্য বর্বরদের বাস এবং রোম হচ্ছে শিশু। মহা গ্রিসের শৌর্য বীর্য ও সভ্যতার জবনিকা সরিয়ে তার দৃষ্টি ভবিষ্যতের বিরাট অপূর্বতা তখনও দেখতে পায়নি। গ্রিসে তখন নতুন নাটক রচনার চেষ্টা করছে ম্যাসেডোনিয়া। আর্যাবর্তে অর্ধ আর্য পূর্ব ভারতের চন্দ্রগুপ্তের মতো, এবং ম্যাসেডোনিয়ার বাসিন্দাদেরও কুলীন গ্রিকরা মনে করতেন অর্ধ গ্রিক ও অর্ধ বর্বরের মতো। ম্যাসেডোনিয়ার অধিপতি ফিলিপ নিজের বাহুবলে গ্রিক জগতে কৌলিন্য অর্জন করেছিলেন। অকালে শত্রুর কবলে পড়ে ফিলিপ যখন অপঘাতে মারা পড়লেন, তখন তাঁর পুত্র আলেকজান্ডার সিংহাসনের সঙ্গে সঙ্গে পিতার স্বহস্তে শিক্ষিত দুর্ধর্ষ বিপুল সৈন্যবাহিনীও পেলেন। তিনি তখন যুবক, কিন্তু এই বয়সেই তিনি পিতার রাজনৈতিক বুদ্ধি ও যুদ্ধ প্রতিভা এবং মাতা অলিম্পিয়াসের ধর্মোন্মাদ আবেগ বিহ্বলতা ও কল্পনা শক্তি লাভ করেছিলেন। কৌলিন্য গর্বিত গ্রিকরা অর্ধ সভ্য বালক রাজার বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করল। এই যুবক হবে রাজা? অসম্ভব, আমরা মানি না, আমরা মানি না। এর তো কোনো ক্ষমতাই নেই আমাদের সম্রাট হওয়ার। ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আচ্ছা, ছেলে একটা রাজা হতে এসেছে। কিন্তু আলেকজান্ডার তখনই তরবারি খুলে সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন মূর্তিমান ঝড়ের মতো। অত্যন্ত অনায়াসে সমস্ত বিদ্রোহ দমন করে দেখিয়ে দিলেন তিনি যুবক বটে, কিন্তু দুর্বলও নন, নির্বোধও নন। যার বাহুবল ও বীরত্ব আছে, পৃথিবীতে তার চেয়ে বড় ক্ষত্রিয় আর কেউ নেই। দীর্ঘ দেহ, বিরাট বক্ষ, গৌরবর্ণ। ছোটবেলা থেকে নিয়মিত ব্যায়ামে আলেকজান্ডারের দেহের প্রত্যেক মাংসপেশি পুষ্ট ও লোহার মতো শক্ত। মাথায় দুলছে সিংহের কেশরের মতো স্ফীত, কুঞ্চিত ও সুদীর্ঘ কেশমালা। মেঘের মতো কালো ভুরুর ছায়ায় বড় বড় দুই চোখে মাঝে মাঝে জ্বলছে স্বপ্ন সঙ্গীতের ইঙ্গিত। টানা উন্নত নাক, মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। আলেকজান্ডার কিন্তু নিরেট কাঠগোঁয়ার যোদ্ধা ছিলেন না। অস্ত্র চালনার সঙ্গে সঙ্গে তিনি মস্তিষ্ক চালনাও করতে শিখেছিলেন। আলেকজান্ডারের চরিত্র ছিল বড়ই অদ্ভুত। কখনো তিনি পাহাড়ের মতো কঠোর হতেন, কখনো বজ্রের মতো নিষ্ঠুর, আবার কখনো বা শিশুর মতো কোমল। খাঁটি হিন্দু সংস্কৃতি আর সভ্যতার অধঃপতনের সময় ভারতবর্ষে অর্ধ আর্য চন্দ্রগুপ্ত ও সম্রাট অশোক প্রভৃতির আবির্ভাব হয়, এবং
আদিম গ্রিক সংস্কৃতি ও সভ্যতার অধঃপতনের যুগেই অর্ধ গ্রিক রূপে গণ্য আলেকজান্ডার আত্মপ্রকাশ করলেন। গ্রিক সভ্যতার বাণী সারা পৃথিবীতে প্রচার করবার ভার নিলেন তিনি। গ্রিসের প্রতিবেশী ছিল তখন প্রাচ্যের সবচেয়ে পরাক্রান্ত রাজ্য পারস্য। পারসীরা একাধিকবার গ্রিকদের আক্রমণ করেছিল। গ্রিকরা কোনো রকমে আত্মরক্ষা করতে পেরেছিল বটে, কিন্তু তাদের সাংঘাতিক দুর্দশা হয়েছিল। নিজেকে সমগ্র গ্রিসের দলপতি রূপে প্রতিষ্ঠা করবার জন্য তরুণ বীর আলেকজান্ডার বললেন, গ্রিস আমার স্বদেশ। প্রাচ্যের পারসীরা আমার স্বদেশের ওপর যখন অত্যাচার করেছে, আমিও পারস্য সাম্রাজ্য অধিকার করে প্রতিশোধ নেব। পারস্য সাম্রাজ্য তখন পারস্যেরও বাইরে এশিয়া মাইনরে, মিশরে, ব্যাবিলনে ও ভারতে সিন্ধু নদের তট পর্যন্ত বিস্তৃত। পারস্যের সিংহাসনে বসেছেন তখন তৃতীয় ডারায়াস কোডোমেন্নাস। তিনি মহাসম্রাট রূপে পরিচিত ছিলেন বটে, কিন্তু তাঁর যুদ্ধ প্রতিভা ছিল না। ইসসাস রণক্ষেত্রে খ্রিস্টপূর্ব ৩৩২-এ ৬ লক্ষ সৈন্য নিয়ে ডারায়াস আক্রমণ করলেন আলেকজান্ডারকে। কিন্তু অতিশয় নির্বোধের মতো ডারায়াস একটি সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে নিজের বিপুল বাহিনী চালনা করলেন। ফলে সংখ্যায় ঢের বেশি হয়েও পারসীরা কিছুই করতে পারল না। তারা পঙ্গপালের মতো দলে দলে মারা পড়ল। বাদবাকি ইউফ্রেটাস নদী পেরিয়ে পালিয়ে গেল। পরে আরও অনেকগুলি যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের অধিকাংশ দখল করলেন। পারস্যের রাজধানী বিখ্যাত নগর পার্সিপোলিসকে অগ্নিশিখায় আহুতি দেওয়া হল এবং এক স্বদেশী বিশ্বাসঘাতকের হাতে ডারায়াস মারা পড়লেন। বিজয়ী আলেকজান্ডার তখন সগর্বে পৃথিবীর চতুর্দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু ইউরোপে ও আফ্রিকায় তখনকার সভ্য জগতে নিজের কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বী দেখতে পেলেন না। রোমের জন্ম হয়েছে বটে, কিন্তু সে তখন শিশু। হঠাৎ আলেকজান্ডারের মনে পড়ল ভারতবর্ষের কথা। ভারতীয় সভ্যতার খ্যাতি তখন দেশ দেশান্তর অতিক্রম করে গ্রিসেও গিয়ে উপস্থিত হয়েছে। আলেকজান্ডার বললেন, আমি ভারত জয় করব। পারস্য সাম্রাজ্যের শেষ চিহ্ন আর রাখব না। সেনাপতিরা ভয় পেয়ে বললেন, বলেন কি সম্রাট, সে যে অনেক দূর। আপনার অবর্তমানে গ্রিসে যে বিদ্রোহ উপস্থিত হবে এখানে দিয়ে কে যুদ্ধ করবে? আলেকজান্ডার কোনোদিন প্রতিবাদ সহ্য করতে পারতেন না। অধীর স্বরে বললেন, স্তব্ধ হও তোমরা। পারসীরা যা পেরেছে আমার পক্ষে তা অসম্ভব নয়। আমি ভারত জয় করব। যুবক দিগ্বিজয়ীর ক্রুদ্ধ দৃষ্টির সামনে প্রাচীন সেনাপতিরা নীরবে মাথা নত করলেন। দিগ্বিজয়ী আলেকজান্ডার গ্রিস, মিশর, পারস্য ও ব্যাবিলন প্রভৃতি দেশে জয় পতাকা উড়িয়ে ঝড়ের মতো ছুটে চললেন ভারতবর্ষের দিকে। তবে ভারতবর্ষ আক্রমণ করবার আগে আশপাশের শত্রু নাশ করে যাত্রাপথ সুগম করবার জন্য আলেকজান্ডার দিগ্বিজয়ী রূপে প্রায় মধ্য এশিয়ার বুক পর্যন্ত গিয়ে পড়েছিলেন। কোথাও কেউ তাঁকে বাধা দিতে পারেনি। আলেকজান্ডার যখন তুর্কিস্তানের বিখ্যাত শহর সামারকান্দে বিশ্রাম করছেন সেই সময়ের কথা। শিবিরে একা বসে আলেকজান্ডার এক মনে বই পড়ছেন। বই পড়তে তিনি বড় ভালোবাসেন। আলেকজান্ডার সানন্দে বই পড়তে পড়তে শুনতে পাচ্ছেন শিবিরের বাইরে থেকে মাঝে মাঝে বিউসিফিলাসের রেশা রব। এই বিউসিফিলাস হচ্ছে আলেকজান্ডারের বড় আদরের ঘোড়া। একে তিনি কখনো নিজের থেকে আড়ালে রাখতেন না। শিবিরের বাইরে সেই বিউসিফিলাস মাঝে মাঝে রেশা রব করে তার প্রভুকে জানিয়ে দিচ্ছিল যে এতক্ষণ তাকে ভুলে থাকা উচিত নয়। মনিবকে পিঠে নিয়ে মাঠে বাটে ছুটোছুটি করবার জন্য তার পাগুলো নিষ্পিস করছে। আচমকা শিবিরের বাইরে জনতার বিপুল কোলাহল শোনা গেল। আলেকজান্ডার বই থেকে মুখ তুলে গোলমালের কারণ অনুমান করবার চেষ্টা করলেন। শুনলেন নানা কণ্ঠে চিৎকার হচ্ছে। আলেকজান্ডার চমকে উঠে ভাবলেন,
বিদ্রোহ? আমার নিজের হাতে গড়া বহু যুদ্ধ বিজয়ী এই মহাসাহসী গ্রিক সৈন্যদল, যাদের মুখ চেয়ে আমি কত আত্মত্যাগ করেছি, যারা আমার দৌলতে কোনোদিনও পরাজয়ের মুখ দেখেনি, তারাও আজ ভারতবর্ষের ভয়ে ভীত, আমার কথা শুনতেও নারাজ। তার মনে পড়ল এক অতীতের কথা, যখন প্রখর রোদে জ্বলন্ত এশিয়ার তপ্ত বুক মাড়িয়ে সসৈন্যে তিনি এগোচ্ছিলেন। বাতাসে অগ্নিদাহের জ্বালা, জলবিন্দু শূন্য পথ, লোকালয়ের চিহ্ন মাত্র নেই। হঠাৎ কয়েকজন সৈনিক যখন একটি গর্তের মধ্যে একটুখানি জল আবিষ্কার করেছিল, কিন্তু সে জল একজন মাত্র লোকের পক্ষে যথেষ্ট নয়। সৈনিকেরা সেই জল আলেকজান্ডারকে উপহার দিতে এলে তিনি বলেছিলেন, আমরা সকলে তৃষ্ণার্ত, সকলেরই ইচ্ছা জলটুকু পান করে, অথচ এই জল মাত্র একজনের যোগ্য। কিন্তু আমি রাজা বলে এই জল যদি পান করি, তাহলে এত লোকের তৃষ্ণার জ্বালা আরো বাড়িয়ে তোলা হবে। আলেকজান্ডার সেই জল গ্রহণ করেননি। মহারাজার উদারতা ও স্বার্থত্যাগ দেখে হাজার হাজার কণ্ঠ তার নামে জয়ধ্বনি দিয়ে উঠেছিল। জয় মহারাজ আলেকজান্ডারের জয়, জয় মহারাজ আলেকজান্ডারের জয়। এতদিন আলেকজান্ডার সৈনিকদের কণ্ঠে এমনই জয়ধ্বনি শুনতেই অভ্যস্ত ছিলেন, কিন্তু তাদেরই কণ্ঠে জেগেছে আজ বিদ্রোহের বেসুরো চিৎকার। তিনি তাঁবুর বাইরে গিয়ে দেখলেন সেখানে অনেক গ্রিক সৈন্য এসে জড়ো হয়েছে এবং তাদেরই সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরই অদ্বিতীয় বন্ধু ক্লেটাস। বন্ধু ক্লেটাস, জীবন রক্ষক ক্লেটাস। 6 বছর আগে গ্রানিকাসের রণক্ষেত্রে যখন দুজন পারসী সেনাপতি একসঙ্গে আলেকজান্ডারের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং যখন তাদের উদ্যত অস্ত্রের কবল থেকে আলেকজান্ডারের মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না, তখন এই মহাবীর ক্লেটাসই সেখানে আবির্ভূত হয়ে সিংহ বিক্রমে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন। সেই দিন থেকেই ক্লেটাস হয়েছেন তাঁর অন্তরঙ্গ বন্ধু। আলেকজান্ডার তাঁবুর দরজার কাছে দাঁড়িয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি ক্লেটাস? ক্লেটাস বললেন, সৈন্যরা কেউ ভারতবর্ষে যেতে রাজি নয়। কেন? ওরা বলছে গৌগেমেলার রণক্ষেত্রে দারায়ুসের সেনাদলে ওরা ভারতীয় সৈন্যদের যুদ্ধ করতে দেখেছে। দূর বিদেশে পরের জন্য তরবারি ধরে সেই ভারতীয় বীরেরা যে কৃতিত্ব দেখিয়েছিল, ওদের আজও তা মনে আছে। আজ আমরা চলেছি তাদেরই স্বদেশে, সেখানে সংখ্যায় আমরা তুচ্ছ, তাই ওরা ভয় পেয়েছে। হাজার হাজার মাইল পথ পেরিয়ে শত শত নদী বন পাহাড়ের ওপারে সেই দুর্গম ভারতবর্ষে যাওয়ার ইচ্ছা ওদের নেই। গ্রিক সেনার ভয়? দেবাশ্রিত আমার সৈন্য, ভারতবর্ষের নামে তাদের ভয় হয়েছে? ক্লেটাস, তুমিও কি ওদের দলে? হ্যাঁ সম্রাট, আমারও মনে হচ্ছে এই মিথ্যা দুঃসাহস দেখিয়ে আমাদের কোনো লাভই হবে না। শোনো ক্লেটাস, শোনো সৈন্যগণ, আমাদের ফেরার আর কোনো উপায় নেই। আমাদের স্বদেশ আজ বহু দূরে, আমাদের চতুর্দিকে আজ বিদেশি শত্রু। আমরা যদি আজ দেশের দিকে ফিরি, তাহলে শত্রুরা ভাববে তাদের ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি। আজ আমাদের বাহুবল দেখে যে লক্ষ লক্ষ শত্রু মাথা লুকিয়ে আছে, তারা তখন চারিদিক থেকে পঙ্গপালের মতো বেরিয়ে গ্রিক সৈন্যদের আক্রমণ করে টুকরো টুকরো করে ফেলবে। শত্রুর শেষ রেখে ফিরতে গেলে আমাদের কাউকে আর বাঁচতে হবে না। ভারতবর্ষ হচ্ছে পারস্য সাম্রাজ্যের অংশ। এখন তাকে জয় করতে না পারলে আমাদের দিগ্বিজয়ও ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষে গিয়ে তাকে জয় করতে না পারলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? সে কথা আমি ভাবব। তোমাদের কর্তব্য আমার আদেশ পালন করা। নিশ্চিত মৃত্যু জেনেও আপনার আদেশ পালন করতে হবে? হ্যাঁ, সেটাই হচ্ছে সৈনিকের ধর্ম। মৃত্যুর চেয়েও বড় সেনাপতির আদেশ। হাজার হাজার সৈনিক হঠাৎ একসঙ্গে বলে উঠল, আমরা আদেশ পালন করব না। ভারতবর্ষে যাব না। কেউ যাব না। লক্ষ লক্ষ লোকের প্রাণ নিয়ে
যাঁরা খেলা করতে পারেন, জনতার হৃদয় জয় করবার অনেক কৌশলই তাঁদের জানা থাকে। দিগ্বিজয়ী আলেকজান্ডারও ছিলেন অভিনয়ে খুব পটু। ক্রুদ্ধ স্বরেও যখন ফল হল না, তখন তিনি ভিন্ন উপায় অবলম্বন করলেন। অত্যন্ত নিরাশভাবে দুঃখ ভাঙা স্বরে ধীরে ধীরে বললেন, সৈন্যগণ, আমি সম্রাট বটে, কিন্তু তোমাদের সঙ্গে সব সময় বন্ধুর মতো আচরণ করেছি। তোমাদের জন্য আমি আমার ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল এগিয়ে দিয়েছি। তোমাদের গৌরবের জন্য আমি সিংহাসনের বিলাসিতা ছেড়ে বারবার সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়েছি। তোমরা কেবল আমার বন্ধু নও, আমার সন্তানের মতো। তোমাদের কোনো প্রার্থনাই আমি অপূর্ণ রাখতে পারবো না। ভারতবর্ষ জয় করা আমার স্বপ্ন ছিল, কিন্তু তোমরা যখন রাজি নও, তখন আমারও রাজি না হয়ে উপায় নেই। বেশ, তোমরা যা চাও তাই হবে। আজ থেকে আমিও আর তোমাদের সেনাপতি নই। তোমরা স্বাধীন হলে আমি তোমাদের ত্যাগ করলাম। আমাকে এখানে একা রেখে তোমরা গ্রিসে ফিরে যাও। আমার আর কিচ্ছু বলার নেই। এই কথা বলতে বলতে তার দু চোখ ছলছল করে উঠল ও কণ্ঠ অশ্রুরুদ্ধ হয়ে এলো। বীরত্বের অবতার ও গ্রিসের সর্বেসর্বা সম্রাট আলেকজান্ডারের এই কাতর দীনতা ও আর্তস্বর সৈন্যরা সহ্য করতে পারল না। তারা একসাথে বলে উঠল, সম্রাট সম্রাট সম্রাট, আপনি আমাদের ত্যাগ করবেন না। আপনার সঙ্গে আমরা মৃত্যুর মুখেও যেতে প্রস্তুত। আমরা ভারতবর্ষে যাব। আমরা ভারতবর্ষে যাব। আমরা ভারতবর্ষে যাব। জয় আলেকজান্ডারের জয়। এই তো আমার সৈন্যদের যোগ্য কথা। ক্লেটাস, হতভম্বের মতো আমার মুখের দিকে তাকিয়ে দেখছো কি? যাও, আমার সৈন্যদের জন্য আজ বিরাট এক ভোজের আয়োজন করো। কালই আমরা ভারতবর্ষের দিকে যাত্রা করব। হাজার হাজার সৈন্যের মুখ থেকে তখন বিদ্রোহের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয়ে গেছে। তারা একসঙ্গে তরোয়াল বের করে শূন্যে আস্ফালন করতে করতে আকাশ বাতাস কাঁপিয়ে বলে উঠল, চলো ভারতবর্ষে। আলেকজান্ডার আদেশ দিয়েছেন, সমরখন্দে গ্রিকদের শিবিরে শিবিরে আজ বিপুল উৎসবে সাড়া জেগে উঠেছে। পানাহার, নাচ, গান, বাজনা, কৌতুক ও খেলাধুলো চলছে। শিবিরের মাঝখানে রয়েছে খান কয়েক রূপো দিয়ে তৈরি কাঠের কোচ, কাঠের গায়ে রঙিন নকশা। কোচের সামনে আরো নিচু কতগুলো ছোট টেবিল, তাদের পায়াগুলো হাতির দাঁতের তৈরি। এইসব ছোট টেবিলের উপরে খাবার দাবার ও পানপাত্র সাজানো। গ্রিকরা সেকালে ছিল অতিরিক্ত রূপে মাংসপ্রিয়, আর প্রকাশ্যেই সবাই মদ্যপান করত। মদের সঙ্গে খেত পেঁয়াজ। সৈন্যরা সবাই আমোদে ব্যস্ত। আলেকজান্ডারের হাতে রয়েছে একটি পান পাত্র। সেটির গড়ন ষাঁড়ের মাথার মতন। সামনেই দুটি সুন্দরী মেয়ে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছে এবং আরেকটি রূপসী মেয়ে তারই তালে তালে নাচছে। আলেকজান্ডার মদ্যপান করতে করতে এক মনে নাচ দেখছেন। প্রাচীন গ্রিকরা নাচ গান বড় ভালোবাসত। হঠাৎ আলেকজান্ডারের দৃষ্টি ক্লেটাসের দিকে পড়ল। ক্লেটাস গম্ভীরভাবে কোচের ওপর বসে আছেন, তার মুখে কালো ছায়া। আলেকজান্ডার বললেন, বন্ধু, অমন মুখ গোমড়া করে কি ভাবছো? কি ভাবছি আজ তুমি কি অভিনয়টাই না করলে। অভিনয়? হ্যাঁ, অভিনয়। তোমার চমৎকার অভিনয় নির্বোধ সৈন্যরা ভুলে গেল বটে, কিন্তু আমি ভুলিনি। নিজের যশ বাড়াবার জন্য তুমি চলেছ ভারতবর্ষের দিকে, আর তোমার যশ বাড়াবার জন্য আমরা চলেছি সাক্ষাৎ মৃত্যুর মুখে।
আত্মসংবরণ করার জন্য আলেকজান্ডার আবার মদ্যপান করে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করলেন, কারণ তার মেজাজ তখন ক্রমশ গরম হয়ে উঠেছে। ক্লেটাস তাঁর প্রিয়তম বন্ধু বটে, কিন্তু সে ভুলে যাচ্ছে তিনি সম্রাট। আলেকজান্ডার, রণক্ষেত্র ছেড়ে নাট্যশালায় চাকরি নিলে না তুমি আরো বেশি নাম করবে, বুঝতে পেরেছো? ক্লেটাস, ক্লেটাস, চুপ করো। কেন চুপ করবো? তুমি ভুলে গেছো আমি তোমার জীবন রক্ষক? গ্রানিকাসের যুদ্ধের কথা এখনই ভুলে গেছো? আমি না থাকলে পারসীরা সেই দিনকেই তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতো। তারপর কোথায় থাকতো তোমার দিগ্বিজয়ের দুঃস্বপ্ন? হ্যাঁ, সৎ কপট, আমাদের প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলতে চাও সম্রাট? ক্লেটাস, থামো এবার। আরে যাও যাও, আমি তোমার চালাকিতে ভুলবো না, তোমার চোখ রাঙানিকে ভয়ও করবো না আমি। অন্যান্য সেনাপতিরাও প্রমাদ গুণে তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, ক্লেটাস, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কাকে কি বলছো? উনি যে আমাদের সম্রাট। হ্যাঁ, উনি আমাদের সম্রাট। আরে হাট, রাখো তোমার সম্রাট। আলেকজান্ডার তোমাদের সম্রাট হতে পারে, কিন্তু আমার কেউ নয়। ওর আদেশ আমি কিছুতেই মানব না। মদের বিষ ততক্ষণে আলেকজান্ডারের মাথায় চড়েছে। সকলের সামনে এত অপমান আর তিনি সহ্য করতে পারলেন না। দুর্জয় ক্রোধে বিষম এক হুঙ্কার দিয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং চোখের পলক পড়ার আগেই পাশ থেকে একটা বর্শা তুলে নিয়ে ক্লেটাসের বুকে আমূল বসিয়ে দিলেন। ক্লেটাসের দেহ গড়িয়ে মাটির ওপর পড়ে গেল। দু একবার ছটফট করল, তারপরই সব স্থির। এই কল্পনাতীত দৃশ্য দেখে সকলেই বিস্মিত ও হতভম্ব হয়ে গেলেন। থেমে গেল বাঁশির তান, গায়কের গান, নর্তকীর নাচ, উৎসবের আনন্দধ্বনি। আলেকজান্ডার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে স্তম্ভিত চোখে দেখলেন ক্লেটাসের নিঃসাড় নিস্পন্দ দেহের উপর দিয়ে ঝলকে ঝলকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। দেখতে দেখতে আলেকজান্ডারের নিষ্পলক বিস্ফারিত চোখ অশ্রু জলে পরিপূর্ণ হয়ে গেল এবং তারপরেই শিশুর মতো ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন, ক্লেটাস, 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 ভাই আমার, আমার জীবন রক্ষক, কথা বলো বন্ধু, কথা বলো। ক্লেটাস, ক্লেটাস। কিন্তু ক্লেটাস আর কোনো কথা বললেন না। ক্লেটাসের বুকে তখনও বর্শাটা বিঁধে ছিল। আলেকজান্ডার হঠাৎ হেঁট হয়ে পড়ে বর্শাটা দু হাতে উপড়ে তুলে নিয়ে নিজের বুকে বিদ্ধ করতে উদ্যত হলেন। একজন দেহরক্ষী এক লাফে কাছে গিয়ে বর্শা শুদ্ধ তার হাত চেপে ধরল। সেনাপতিরাও চারিদিক থেকে হা হা করে ছুটে এলেন। আলেকজান্ডার ধস্তাধস্তি করতে করতে পাগলের মতন বলে উঠলেন, না না না, আমাকে তোমরা ছেড়ে দাও। যে বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তাকে হত্যা করেছি। আমি আমি মহাপাপী, আমার মৃত্যু শ্রেয়। প্রধান সেনাপতি বৃদ্ধ পারমেনিয়, তিনি আলেকজান্ডারের পিতা রাজা ফিলিপের আমলের লোক। তিনি এগিয়ে এসে বললেন, আলেকজান্ডার, তুমি শান্ত হও। যা হয়ে গেছে তা শোধরাবার আর উপায় নেই। তুমি আত্মহত্যা করলে কোনোই লাভ হবে না। আত্মহত্যা করে আমি ক্লেটাসের কাছে যেতে চাই। তুমি আত্মহত্যা করলে গ্রিসের কি হবে? এই বিপুল সৈন্যবাহিনীকে চালনা করবে কে? কে জয় করবে দুর্ধর্ষ ভারতবর্ষকে? তোমারই তো উচ্চাকাঙ্ক্ষা ছিল সারা পৃথিবী জয় করার, আমাদের স্বদেশ গ্রিসের গৌরব বর্ধন করার। আলেকজান্ডার, গ্রিস যে তোমাকে ছাড়তে পারে না, তার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? পারমেনিয় ঠিক জায়গায় আঘাত দিয়েছিলেন। আলেকজান্ডার আবার প্রকৃতিস্থ হয়ে দৃঢ় স্বরে বলে উঠলেন, ঠিক বলেছেন সেনাপতি, স্বদেশের প্রতি আমার কর্তব্য আছে। আমি আত্মহত্যা করলে গ্রিস পৃথিবীর সম্রাজ্ঞী হতে পারবে না। আমাদের কর্তব্য হচ্ছে
এখন ভারতবর্ষ জয় করা। এত দূরে এসে এত রক্তপাত করে আমাদের ফেরা চলে না। সেনাপতি, আপনি এখনই বাইরে গিয়ে আমার নামে হুকুম দিন, সৈন্যরা ভারতবর্ষে যাত্রা করবার জন্য প্রস্তুত হোক। সম্রাটের মন ফিরেছে দেখে পারমেনীয় সানন্দে শিবিরের বাইরে খবর দিতে ছুটলেন। অনতিবিলম্বেই হাজার হাজার সৈনিকের সম্মিলিত কণ্ঠে সমুদ্র গর্জনের মতো শোনা গেল, ভারতবর্ষ, 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 ভারতবর্ষ। সেই সময় রাজপথ দিয়ে যাচ্ছিল তিনজন অশ্বারোহী সৈনিক, সুবন্ধু, চিত্ররথ, পুরঞ্জন, তিন বীর। গ্রিক বাহিনীর মিলিত কণ্ঠে ভারতবর্ষের নাম শুনে তারা সবিস্ময়ে ঘোড়াদের থামিয়ে ফেলল। একজন গ্রিক সৈনিক উত্তেজিতভাবে শিবিরের দিকে যাচ্ছে দেখে সুবন্ধু বলল, ওহে বন্ধু, কোথায় যাও? তোমাদের সৈন্যরা কি আজ বড্ড বেশি মাতাল হয়ে পড়েছে নাকি? তারা ভারতবর্ষ ভারতবর্ষ বলে এত চেঁচাচ্ছে কেন? গ্রিক সৈনিক ব্যস্ত স্বরে বলল, এখন গল্প করার সময় নেই, সম্রাট হুকুম দিয়েছেন, এক্ষুনি আমাদের শিবির তুলতে হবে। কেন? তোমরা কোথায় যাচ্ছ? আমরা ভারতবর্ষ জয় করতে যাচ্ছি। এই বলেই তাড়াতাড়ি চলে গেল। সর্বনাশ! পুরঞ্জন বলল, এও কি সম্ভব? আলেকজান্ডারকে দিগ্বিজয়ের নেশা পেয়ে বসেছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। চিত্ররথ বলল, ভারতবর্ষ আমাদের জন্মভূমি, এই দুঃসংবাদ সেখানে এখনো কেউ শোনেনি। একদিকে দুর্জয় গ্রিক বাহিনী, অন্যদিকে অপ্রস্তুত ভারতবর্ষ। এখন আমাদের কর্তব্য। সুবন্ধু কিছুক্ষণ নীরবে গ্রিক শিবিরের কর্মব্যস্ততা লক্ষ্য করতে লাগল। তার দুই ভুরু সংকুচিত, কপালে দুশ্চিন্তার রেখা। কোনো গ্রিক তাঁবুর খোঁটা তুলছে, কেউ ঘোড়াকে সাজ পরাচ্ছে, কেউ নিজে পোশাক পরছে, সেনাপতিরা হুকুম দিচ্ছেন, লোকজনেরা ছোটাছুটি করছে। চিত্ররথ বলল, এখনই এই বিরাট ঝটিকা ছুটবে ভারতবর্ষের দিকে। আমরা মাত্র 3 জন, এই ঝড়কে ঠেকাবো কেমন করে? সুবন্ধু হঠাৎ ঘোড়ার মুখ ফিরিয়ে বলল, চলো চিত্ররথ, চলো পুরঞ্জন, এই ঝটিকাকে পেছনে, অনেক পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে দূর দূরান্তরে। দূর দূরান্তরে? কোথায়? আমাদের স্বদেশে, ভারতবর্ষে। ঝটিকা সেখানে পৌঁছবার আগেই আমরা গিয়ে ভারতবর্ষকে জাগিয়ে তুলব। ওদিকে অগণ্য গ্রিক সৈন্যের জলদ গম্ভীর গলায় চিৎকার শোনা গেল, সুবন্ধু, চিত্ররথ ও পুরঞ্জন একসঙ্গে তীর বেগে ঘোড়া ছুটিয়ে দিয়ে প্রাণপণ চিৎকারে বলে উঠল, জয় জয় ভারতবর্ষের জয়, জয় জয় ভারতবর্ষের জয়, জয় জয় ভারতবর্ষের জয়। সেই পূর্ণ কণ্ঠের জয়ধ্বনি প্রবেশ করল আলেকজান্ডারের শিবিরের মধ্যেও। আলেকজান্ডার ভারতের ভাষা জানতেন না। জিজ্ঞাসা করলেন, বিদেশি ভাষায় কারা চিৎকার করে কি বলছে? তখনই দোভাষী এসে জানালো, 3 জন ভারতের সৈনিক এখান দিয়ে যাচ্ছিল। আমরা ভারত আক্রমণ করতে যাব শুনে তারা ভারতের নামে জয়ধ্বনি দিচ্ছে। আশ্চর্য সাহস তো! ওরা মাত্র 3 জন, অথচ আমার সৈন্যদের সামনে দাঁড়িয়ে ভারতের নামে জয়ধ্বনি দিচ্ছে। সম্রাট ওরা দাঁড়িয়ে নেই, বেগে ঘোড়া ছুটিয়ে যেতে যেতে চিৎকার করছে। দুই ভুরু কুঁচকে আলেকজান্ডার খানিকক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঘোড়া ছুটিয়ে ওরা কোন দিকে গেল? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে? তার মানে ভারতবর্ষের দিকে। তেজি ঘোড়ায় চড়ে আমার সৈনিকেরা এক্ষুনি ওদের পিছনে ছুটে যাক। ওদের বন্দী করো, ওদের বধ করো, নইলে আমরা মহা বিপদে পড়ব। হুকুম প্রচার করবার জন্য দোভাষী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। আলেকজান্ডার অস্থির পায়ে শিবিরের মধ্যে পায়চারি করতে করতে বললেন, আমার সৈন্যরা মূর্খ, কেন ওদের ছেড়ে দিল? কয়েকজন গ্রিক সেনা সেইখানে উপস্থিত ছিলেন। একজন এগিয়ে এসে বললেন, সম্রাট, তুচ্ছ কারণে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ওই সামান্য 3 জন পলাতক সৈনিক আমাদের কি এমন ক্ষতি করবে? তোমরাও কম মূর্খ নও। এ কি তুচ্ছ কারণ হলো? বুঝতে পারছো না? আমাদের এই অভিযানের কথা ভারত যত দেরিতে টের পায় ততই ভালো। শত্রুদের প্রস্তুত হতে সময় দেওয়া যে আত্মহত্যার চেষ্টার মতো। সারা ভারত যদি অস্ত্র ধারণ করার সময় পায়, তাহলে আমাদের কি অবস্থা হবে জানো?
ওই 3 জন সৈনিক ভারতে ছুটে চলেছে তাদের স্বদেশকে সাবধান করবার জন্য। বন্দী করো, ওদের বধ করো, ওদের কণ্ঠরোধ করো। সম্রাট, এখান থেকে ভারত শত শত ক্রোশ দূরে, সেখানে যাওয়ার আগেই পলাতকরা নিশ্চয়ই ধরা পড়বে। সত্যি তাই। সমরকন্দ এবং ভারতবর্ষ, মাঝখানে বিরাজ করছে শত শত ক্রোশ ব্যাপী পথ। তার মধ্যে রয়েছে আমুদরিয়া প্রভৃতি নদী, হিন্দুকুশ পর্বত, বিজন অরণ্য, বিশাল মরুপ্রান্তর এবং আরও কত কি বিষম বাধা। এত বাধা বিপত্তিকে ঠেলে দুর্গম পথের 3 যাত্রী কি আবার তাদের স্বদেশের আশ্রয় ফিরে আসতে পারবে? কত সূর্য ডুববে, কত চাঁদ উঠবে, কত তারা ফুটে উঠবে। বাতাস কখনো হবে আগুনের মতো গরম, আবার কখনো হবে তুষারের মতো শীতল। বনে বনে গর্জন করে উঠবে হিংস্র জন্তুরা। আনাচে কানাচে অতর্কিতে আবির্ভূত হবে তাদের চেয়ে আরও নিষ্ঠুর দস্যুরা, এবং সেই সঙ্গে তাদের লক্ষ্য করে ধেয়ে আসছে দৃঢ় পণ নিয়ে 30 জন অশ্বারোহী গ্রিক সৈনিক। ভারতের সন্তান আর কি ভারতে ফিরবে? প্রত্যাবর্তন শুরু করে তাদের তেজি ঘোড়ারা অনেকখানি পথ এগিয়ে গেল। 30 জন গ্রিক সৈনিক সাজসজ্জা করে বেরুতে কম সময় নেয়নি। ভারতের 3 ভাগ্যান্বেষী বীর স্বদেশে ফেরবার পথঘাটও ভালো করে জানত গ্রিকদের, যা জানা ছিল না। 3 জন ভারতবাসী কখন কোন পথ অবলম্বন করছে গ্রামে গ্রামে দাঁড়িয়ে পড়ে সে খবর সংগ্রহ করতেও গ্রিকদের যথেষ্ট দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু গ্রিকরা নিশ্চিতভাবেই 3 বীরের পিছনে এগিয়ে চলেছে। কেবল তাই নয়, তারা ক্রমেই এগিয়ে আসছে, যদিও এই বিপদের কথা ওই 3 জন জানে না। সেদিন সকালে আমুদরিয়া নদী পার হয়ে 3 বন্ধু বিশ্রাম করছিল। হঠাৎ সুবন্ধু চমকে দাঁড়িয়ে উঠে নদীর ওপারে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখল। তার দৃষ্টি অনুসরণ করে চিত্ররথ ও পুরঞ্জনও দেখল একখানা ধুলোর মেঘ নদীর ওপারে এসে থেমে পড়ল। ধীরে ধীরে ধুলোর মেঘ উড়ে গেল এবং সেই সঙ্গেই দেখা গেল একদল অশ্বারোহী সৈনিকের উজ্জ্বল শিরস্ত্রাণ ও বর্মের উপরে পড়ে ঝকমক করে উঠছে প্রভাতের সূর্যকিরণ। সুবন্ধু সচকিত কণ্ঠে বলল, গ্রিক সৈন্য। চিত্ররথ বলল, ওরা পার ঘাটে গিয়ে ঘোড়া থেকে তাড়াতাড়ি নেমে পড়ল, মনে হয় নদী পার হতে চায়। পুরঞ্জন বলল, এত তাড়াতাড়ি অত বড় শিবির তুলে ওরা কি অভিযান আরম্ভ করে দিয়েছে? আমার তা মনে হয় না। আসল বাহিনী হয়তো শিবির তোলবার চেষ্টায় এখনো ব্যস্ত হয়ে আছে। তবে কি ওরা অগ্রবর্তী রক্ষীর দল? হতে পারে, কিন্তু আমার বিশ্বাস ওরা আমাদেরই খুঁজছে। নইলে ওরা প্রায় আমাদের সঙ্গে সঙ্গে এখানে এসেছে কেন? এই পথ তো ভারতে যাওয়ার পথ নয়। এই পথ তো কেবল আমাদের মতো সন্ধানী লোকেরাই জানে। ওরা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য ধরে ফেলেছে, আমাদের বন্দী করতে এসেছে। কিন্তু আমরা বন্দী হব না। নদী পার হতে ওদের সময় লাগবে। ততক্ষণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। ভারতে যাওয়ার কত রাস্তা আছে, সব পথ ওরা জানবে কি করে? ঘোড়ায় চড়ো, ঘোড়ায় চড়ো, ভারত এখন অনেক দূর। 3 বীরকে পিছে নিয়ে 3টি ঘোড়া ছুটল আবার ভারতের দিকে। ওপারে গ্রিকদের ব্যস্ততা আরো বেড়ে উঠল। তাদের মুখের শিকার আবারও হলো হাতছাড়া। আবার দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। দিক চক্রবালের উপর ফুটে উঠল হিন্দুকুশের মর্মভেদী শিখরমালা। গ্রিকরা হতাশ হয়। 3 ভারত বীরের চোখে জ্বলে আশার আলো। হিন্দুকুশের ভেতরে গিয়ে একবার ঢুকতে পারলে কে আর তাদের নাগাল পায়? হিন্দুকুশের ওপার থেকে ডাকছে তাদের মহাভারতের প্রাচীন আত্মা। স্বদেশগামী ঘোড়াদের খুঁড়ে খুঁড়ে জাগছে বিদ্যুৎ গতির ছন্দ। বিস্তীর্ণ এক সমতল প্রান্তর একান্ত অসহায়ের মতো দুপুরের রোদের আগুনে পুড়ে পুড়ে দগ্ধ হচ্ছে। প্রান্তরের শেষে একটা বেশ উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে পথ জুড়ে। 3টি ঘোড়া পাশাপাশি ছুটছে সেই দিকেই। পাহাড়ের খুব কাছে এসে হঠাৎ পুরঞ্জনের ঘোড়া প্রথমে দাঁড়িয়ে তারপর মাটির উপরে শুয়ে পড়ল। 2-1 বার ছটফট করেই
একেবারে স্থির। পুরঞ্জন মাটির উপরে হাঁটু গেড়ে বসে ঘোড়াকে পরীক্ষা করতে লাগলো। সুবন্ধু ও চিত্ররথ নিজেদের ঘোড়া থেকে নামল। মৃতের মতো ফ্যাকাশে মুখ তুলে পুরঞ্জন অবরুদ্ধ স্বরে বলল, আমার ঘোড়া এ জীবনে আর উঠবে না। এখন ঘোড়া যাওয়ার মানেই হচ্ছে শত্রুর হাতে বন্দী হওয়া। আমাদের ঘোড়ার অবস্থাও ভালো নয়। এদের কোনোটাই দুজন সওয়ার পিঠে নিয়ে তাড়াতাড়ি ছুটতে পারবে না। চিত্ররথ পিছন দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ত্রস্ত স্বরে বলল, ওদিকে চেয়ে দেখো, ওদিকে চেয়ে দেখো। সকলে সভয়ে দেখল দূর অরণ্যের বুক ভেদ করে একে একে বেরিয়ে আসছে গ্রিক সৈনিকের পর গ্রিক সৈনিক। তাদের দেখেই তারা উচ্চ স্বরে জয়নাদ করে উঠল। কি করি এখন? পুরঞ্জনকে এখানে ফেলে রেখে কি করেই বা আমরা পালিয়ে যাই? শোনো সুবন্ধু, আমি একটা উপায় স্থির করেছি। ভারতের ছেলে এত সহজে বন্দী হয় না। শোনো সুবন্ধু, সামনে উঁচু পাহাড় আর পেছনে গ্রিক সৈন্য। ঘোড়া ছুটিয়ে আমরা আর কোথাও পালাতে পারবো না। কিন্তু পাহাড়ের ওই সরু পথটা দেখছো তো? পাশাপাশি দুজন ও পথে উপরে উঠতে পারে না। চলো ঘোড়া ছেড়ে ওই পথে আমরা উপরে গিয়ে উঠি। গ্রিকদেরও ঘোড়া ছেড়ে ওই পথেই এক একজন করে উঠতে হবে। আমি আর চিত্ররথ পাহাড়ে উঠে ওই পথ জুড়ে দাঁড়িয়ে শত্রুদের বাধা দেব। আর আমি? ভগবানের আশীর্বাদ নিয়ে তুমি ছুটে যাও ভারতের দিকে। তুমি একলা 2-4 দিন লুকিয়ে এগোতে পারবে। তারপর নতুন তাজা ঘোড়া কিনে যথা সময় ভাঙিয়ে দেবে ভারতের নিশ্চিন্ত নিদ্রা। আমরা যতক্ষণ পারি শত্রুদের ঠেকিয়ে রাখবো। তারপর স্বদেশের জন্য হাসতে হাসতে প্রাণ দেব। কেমন? সে হয় না পুরঞ্জন। স্বদেশের জন্য প্রাণ দেওয়ার আনন্দ থেকে আমি বা বঞ্চিত হব কেন? প্রতিবাদ করো না সুবন্ধু, এখন কথা কাটাকাটির সময় নেই। গ্রিকরা যাচ্ছে ভারতবর্ষে। স্বদেশের জন্য প্রাণ দেওয়ার অনেক সুযোগ তুমি পাবে। এখন সবচেয়ে বড় কর্তব্য তুমিই পালন করো। শত্রুদের আমরা বাধা দিই। চিত্ররথ, তুমি নীরব কেন? তোমার কি ভয় হচ্ছে? ভয়? ক্ষত্রিয় মরতে ভয় পায়? আমি চুপ করে আছি কারণ মৌনতাই হচ্ছে সম্মতির লক্ষণ। পুরঞ্জন তরোয়াল বের করে পাহাড়ের দিকে ছুটতে ছুটতে বলল, তাহলে এসো আমার সঙ্গে, বলো জয় ভারতবর্ষের জয়, জয় ভারতবর্ষের জয়। ভারতবর্ষের নামে জয়ধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ করে 3 জন ভারত সন্তান সামনের পাহাড়ের দিকে বেগে ছুটে চলল। সেখানে গিয়ে পৌঁছেই সুবন্ধু বুঝতে পারল পুরঞ্জন ভুল বলেনি। এই সরু পথ রুখে দাঁড়ালে 2 জন মাত্র লোক অনেকক্ষণ ধরে বহু লোককে বাধা দিতে পারবে। প্রায় 70-80 ফুট উপরে গিয়ে পথটা আবার আরো সরু হয়ে গেছে। সুবন্ধু ভারাক্রান্ত কণ্ঠে বলল, 2 দিন পর বিরাট ভারতবর্ষ তোমাদেরই নামে জয়ধ্বনি দেবে। এসো এসো একবার শেষ আলিঙ্গন করি। তারপর আমি চলি ঘুমন্ত ভারতের পথে, আর তোমরা চলো মৃত্যুর পথে। বিদায় বন্ধু। পুরঞ্জন সজোরে সুবন্ধুকে বুকের ভিতরে চেপে ধরে বলল, বিদায় বন্ধু, বিদায়। চিত্ররথকে আলিঙ্গন করে সুবন্ধু যখন সবেগে ছুটতে লাগল, তখন তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। চিত্ররথ তার বিরাট দেহ নিয়ে সেই 1.5 হাত সরু রাস্তা জুড়ে দাঁড়িয়ে অট্টহাসি হেসে বলল, ভাই পুরঞ্জন, কাঁধ থেকে ধনুক নামাও। দেখছো তো, নির্বোধ গ্রিকদের কেউ ধনুক বানই আনেনি। আমাদের ধনুকের বানগুলোই আজ ওদের উপরে উঠতে দেবে না। এই বলেই সে নিজের ধনুক হাতে নিল। ওদিকে 30 জন গ্রিক সৈনিক তখন পাহাড়ের তলদেশে এসে হাজির হয়েছে। এখানে ঘোড়া অচল এবং পায়ে হেঁটেও ওপরে উঠে একসঙ্গে আক্রমণ করা অসম্ভব দেখে তারা দল বেঁধে দাঁড়িয়ে পরামর্শ করতে লাগল। সেনাধ্যক্ষ তরবারি নেড়ে নিচ থেকে চেঁচিয়ে বলল, ওরে ভারতের নির্বোধ, ভালো চাস তো এখনই আত্মসমর্পণ কর, নইলে তোদের মৃত্যু নিশ্চিত। পুরঞ্জন ও চিত্ররথ কোনো জবাব দিল না, কেবল ধনুকে বান লাগিয়ে পাথরের মূর্তির মতন স্থির হয়ে রইল। সেনাধ্যক্ষ চিৎকার করে তার সৈনিকদের বলল, শোনো গ্রিসের বিশ্বজয়ী বীরগণ, সম্রাটের আদেশ, হয় ওদের বন্দী নয় বধ করতে হবে। প্রাণের ভয়ে ওই কাপুরুষরা নিচে যখন নামতে রাজি নয়, তখন
ওদের আক্রমণ করা ছাড়া কোনো উপায় নেই। যাও, তোমরা ওদের বন্দি করো, নয়তো ওদের টুটি টিপে মেরে ফেলো। ঢাল, বর্ষা, তরবারি নিয়ে গ্রিকরা পাহাড় পথের উপরে উঠতে লাগলো, কিন্তু একে একে, কারণ পাশাপাশি দুজনের যাওয়ার রাস্তা সেখানে নেই। সঙ্গে সঙ্গে পুরঞ্জন ও চিত্ররথের ধনুকের ছিলায় মৃত্যু বীণার অপূর্ব সঙ্গীত জেগে উঠল। গ্রিকরা ঢাল তুলে আত্মরক্ষার চেষ্টা করল, কিন্তু তাদের সেই চেষ্টা হল বৃথা। মিনিট তিনেকের মধ্যেই 4 জন গ্রিক সৈনিকের দেহ নিহত বা আহত হয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতে লাগল। চিত্ররথ প্রচন্ড কণ্ঠে চিৎকার করে বলল, আরে আয় গ্রিক কুকুরের দল! ভারতের 2 জোড়া বাহু আজ তোদের 30 জোড়া বাহুকে অক্ষম করে দেবে। আরে আয় কুকুরের দল! পুরঞ্জন ধনুক থেকে তীর ছুঁড়ে বলল, আর তোরা যদি না পারিস, তোদের সর্দার ডাকাত আলেকজান্ডারকে ডেকে আন। 5-6 বার চেষ্টার পর গ্রিকদের দলের 11 জন লোক আহত হল। পুরঞ্জন সানন্দে বলল, 2 ঘন্টা কেটে গেছে, সুবন্ধুকে আর কেউ ধরতে পারবে না। জয় ভারতবর্ষের জয়, জয় ভারতবর্ষের জয়, জয় ভারতবর্ষের জয়। গ্রিক সেনাধ্যক্ষ মনে মনে প্রমাদ গুনল, এই পথ সাক্ষাৎ মৃত্যুর পথ। 30 জনের মধ্যে 11 জন অক্ষম হয়েছে, বাকি আছে 19 জন মাত্র। 2 জনের কাছে 30 জনের শক্তি ব্যর্থ। সম্রাট শুনলে কি বলবেন? হঠাৎ একজন সৈনিক এসে খবর দিল যে পাহাড়ে ওঠার আর একটা নতুন পথ পাওয়া গেছে। সেনাধ্যক্ষ সানন্দে বলল, জয় আলেকজান্ডারের জয়। আমরা 9 জন এখানেই থাকি, বাকি 10 জন নতুন পথ দিয়ে উপরে উঠে শত্রুদের পিছনে গিয়ে দাঁড়াক, তারপরে দুদিক থেকে ওদের আক্রমণ করো। এখনকার মতো গপ্পমীরে ঠেকের সময় শেষ। পুরঞ্জন, চিত্ররথ কি থামাতে পারল গ্রিক সৈন্যদের? সুবন্ধুরই বা কি হল? প্রশ্নের উত্তরের সাথে আমি গপ্পমীর আসব আগামীকাল ঠিক রাত 9টায় পঞ্চনদের তীরে দ্বিতীয় পর্ব নিয়ে। টিল দেন, like, share and subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. কাল ঠিক রাত 9টায় আসছে পঞ্চনদের তীরে দ্বিতীয় পর্ব। ভারতবর্ষে যেতে চাইছে না, প্রতিবাদ করছে তারা। আমরা ভারতবর্ষে যেতে চাই না, না না, আমরা কেউ ভারতবর্ষে যেতে চাই না। ভারতবর্ষ আক্রমণ করে আমাদের কোনো লাভ নেই, না। সবাই বলছেন না। কে জানে সেখানে আমাদের অদৃষ্টে কি আছে? না না, আমরা ভারতবর্ষে যাব না। এইগুলো এইটাই চলছে, ঠিক আছে? যাব? শুনলেন নানা কণ্ঠে চিৎকার হচ্ছে, আমরা ভারতবর্ষে যেতে চাই না, ভারতবর্ষ আক্রমণ করে আমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কে জানে সেখানে আমাদের অদৃষ্টে কি আছে? সত্যি কথা, আমরা যেতে চাই না, যেতে চাই না। কালকেরটা বেটার ছিল। তাহলে এক কাজ করি না, আমরা ভারতবর্ষে যেতে চাই না, এই যে পেজ 5 এর যেটা, আমরা ভারতবর্ষে যেতে চাই না, শুধু এই জিনিসটাই একটু সবাই মিলে বলুক। তাহলে ইনস্টেড অফ টেকিং দ্য হোল চাঙ্ক,